সাহিত্য ভাণ্ডারের অসাধারণ গল্পের সমাহার ফিকশন দুনিয়ায় সকলকে জানায় সুস্বাগতম। আজ আপনারা শুনবেন দেবদত্ত রায়ের কলমে অতীতের হাতছানি। আজকের গল্পের সূত্রধর আমি পার্থপ্রতিম, গল্প পাঠে সৌম্য, অন্যান্য চরিত্রে দিব্যেন্দু, দুর্বা, বৈশম্পায়ন, দেবদত্ত, বাপি, কৌশিক, অভিক। নাট্যরূপ ও পরিচালনায় দিব্যেন্দু গোস্বামী। আবহ ও ভিডিও এডিটিংয়ে দেবদত্ত রায়। কভার ক্রিয়েটোমানিয়া। আজকের গল্পে থাকছে একটি প্রশ্ন, শেষ পর্যন্ত তাই মন দিয়ে শুনুন আর উত্তর পাঠিয়ে দিন আমাদের মেল আইডিতে। সঠিক প্রথম 3 জন উত্তরদাতাকে দেওয়া হবে 1 GB নেট ফ্রি। গল্পভিত্তিক প্রশ্ন থাকছে সবার শেষে। শুনতে থাকুন আজকের গল্প অতীতের হাতছানি। গভীর রাত, আর চাঁদের রং একেবারে টকটকে লাল। রাহুর মতো হাঁ করে চেয়ে আছে সে, যেন সে কারো রক্ত চায়। গাছের পাতার রং সবুজ থেকে কালো হয়ে এসেছে। এক দৃষ্টে সবাই তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে, কারোর অপেক্ষায়, কারোর মৃত্যুর অপেক্ষায়। শ্মশানের মধ্যে দিয়ে বছর 26-এর একটি ছেলে দৌড়ে যাচ্ছে। সে খুবই ভীত। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। তার পেছনে অসংখ্য ছায়ামূর্তি দেখা যায়। তারা ঠিক কী জীব সেটা বলা অসম্ভব। তাদের লম্বা কালো হাত ছেলেটিকে ধরতে চায়। তাদের মুখ থেকে অনবরত এক ভৌতিক আওয়াজ ভেসে আসে, যেন অনেকের সম্মিলিত দুঃখের কণ্ঠস্বর। আমাদের সাথে আয়, তুইও আমাদেরই একজন। তুই দৌড়াতে পারবি, কিন্তু লুকোতে যত পালাবে তত কষ্ট পাবে। আয় আমাদের কাছে। দয়া করো, আমি কারোর ক্ষতি করিনি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। বাঁকা চাঁদের হাসি যেন ক্ষীণ আলোর মধ্যেও মৃত্যুর আভাস দিচ্ছে। হঠাৎ মাটি কেঁপে ওঠে, এক তীব্র ভূ আলোড়নের সৃষ্টি হয়। ছেলেটি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। অনেক চেষ্টা সত্ত্বেও সে দাঁড়াতে পারে না। তার পিছনে আসা পিশাচগুলো অট্টহাসি হাসে। মুহূর্তের মধ্যে তারা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে সুমন। ঘন ঘন শ্বাস নেয় সে। ভয়ে তার পুরো শরীর ঘামে ভিজে যায়। ওহ বাবারে, আজ আবার সেই দুঃস্বপ্ন। জানি না যে কার কি ক্ষতি করেছে আমি। এবার থেকে মনে হয় না আর রাতে ঘুমোতে পারবো। চিত্রনগরের 26 বছরের এক বাসিন্দা সুমন ইদানিং দুঃস্বপ্নের শিকার হয়েছে। ছেলেটির ব্যবহার বা মনের দিক থেকে এমনি খুবই ভালো, তবু ভগবান যে কেন তাকে এই অভিশাপ দিল কে জানে। সুমনের মা বাবাও তাকে নিয়ে খুবই চিন্তিত, কারণ রাতে ঠিকমতো ঘুম না আসার ফলে প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠা, স্কুলে না যাওয়া এবং শরীর খারাপ প্রভৃতি তাদের নিত্য সহ্য করতে হচ্ছে। সুমনের চিৎকার শুনে তার মা
পাশের ঘর থেকে বেরিয়ে এসে বলেন, কি হলো রে, আবার কি কোনো খারাপ স্বপ্ন দেখলি নাকি? সুমন হাঁপাতে হাঁপাতে জবাব দেয়, হ্যাঁ মা, কি 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 ভয়ঙ্কর স্বপ্ন, কি বলবো মা। আজ দেখলাম যে আমার পিছনে কিছু কালো ছায়া। থাক, আর রাতে ওসব মুখে আনতে হবে না। তোকে কতবার বলেছি যে ফোনে ওই অত ভয়ের গল্পগুলো শুনিস না, কিন্তু তুই কি আর আমার কথা শুনবি? প্রতিদিন কি সব তোরা বলিস যেন, ওই অডিও স্টোরি নাকি, ওই সব শুনিস বলেই তো রাতে এমন দুঃস্বপ্ন আসে। সুমন মাকে থামিয়ে দিয়ে বলে, আহ মা, তুমি আবার শুরু করলে। তোমায় কতবার বলেছি যে ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। বাস্তবের সঙ্গে কাল্পনিককে মিশিয়ে ফেলো না। অডিও স্টোরি শোনাটা আমার একটা শখ। আমি গত 5 বছর ধরে গল্পগুলো শুনি। কই, এর আগে তো কিছু হয়নি এমন। এই ইদানিং এই কিছুদিন ধরে এটা হচ্ছে। আমিও তো ভাবছি যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে। আমারও তো ভালো লাগে না প্রতিদিন রাতে এই অশান্তি পোহাতে, তাই না? এবার সুমনের মা চুপ করে যায়। তার ছেলের জন্য করুণা হয়। সত্যিই তো, ছেলেটার তো কোনো দোষ নেই এতে। বেচারা একেই এমন দুঃস্বপ্নে আছে, তার উপর ওনার ওকে অমনভাবে বলাটা উচিত হয়নি। তিনি ধীর স্বরে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, এখন আর অত রাগ করতে হবে না। তুই বরং এক কাজ কর, আমার সাথে এসে শুয়ে পড় তো। আমি একটা সুন্দর গান গাইবো, দেখবি আর খারাপ স্বপ্ন আসবে না, ঘুমটা ঠিক চলে আসবে। চ। সুমন আর কথা বাড়ালো না, গিয়ে মায়ের পাশে শুয়ে পড়ল। সত্যি কেউ ঠিকই বলেছে, মায়ের কোলই সন্তানের সবচেয়ে সুরক্ষিত জায়গা। মায়ের কোলে মাথা দিয়ে আস্তে আস্তে চোখ বোঝে সুমন। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে সে মায়ের ঘরে শুয়ে। বিছানা থেকে নেমে তাড়াতাড়ি চোখ মুখ ধোয় সে। তারপর জলখাবার খেয়ে কাজে বসে। সুমন বর্তমানে গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে। তাদের অনলাইনেই পড়াশোনা হয়। তার ছবি আঁকতে খুব ভালো লাগে। তার সাথে আরও ভালো লাগে রঙের স্পর্শে ছবিগুলোকে জীবন্ত করে তুলতে। আহা, সত্যি যদি এমন হতো যে আমরা নিজের ইচ্ছা মতো মানুষ বানাতে পারতাম, এই রঙের মতো তাদের মনগুলিকেও যদি সুন্দর করে আঁকা যেত, তাহলে এত ঈর্ষা, কূট মনোভাব, রাগ কিছুই থাকতো না। কারণ সুমন তাদের মনে শুধু শান্তি ও ভালোবাসার রঙই করত। এসব ভাবতে ভাবতে সুজন আর একটা প্রজেক্ট ওপেন করে। চলো, আজকের মধ্যে দিয়াশির ক্যারেক্টারটা শেষ করব। আসলে গ্রাফিক্স ডিজাইন করার পাশাপাশি নিজের হাত খরচ চালানোর জন্য সুমন ইউটিউবে বিভিন্ন চ্যানেলের পোস্টার ডিজাইনটাও করে। পোস্টারের মধ্যে গল্পের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে সুমনের খুব ভালো লাগে। আঁকাকে কখনোই সে তার পেশা ভাবেনি, কারণ আঁকা তার আবেগ। আর তার আঁকা পোস্টারগুলো যখন কোনো অডিও স্টোরিতে ব্যবহৃত হয়, তখন তো আর কথাই নেই। কারণ তখন আর শুধু দেখা নয়, তার সাথে গল্প শুনে লোকজন চরিত্রগুলিকে আরও ভালো করে অনুভব করতে পারবে। চরিত্রগুলো কাল্পনিক থেকে বাস্তবে রূপান্তরিত হবে। সুমন আঁকতে আঁকতে তাই প্রত্যেকবারই বিভিন্ন গল্প শোনে। কারণ এক, তার গল্প শুনতে খুব ভালো লাগে, আর দ্বিতীয়, গল্প শুনলে নতুন নতুন বিভিন্ন চরিত্রের ছবি তার মাথায় ফুটে ওঠে। সুমন ড্রয়ার থেকে তার হেডফোনটা বের করে, তারপর কানে দিয়ে গল্প শুনতে শুনতে আঁকা শুরু করে। আঁকতে আঁকতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। এর মধ্যে দিয়াশি চরিত্রের শরীরটা প্রায় হয়ে এসেছে, বাকি আছে তার মুখটা। চলো, আবার পরে কাজ করব, এবার একটু স্নান করে আসি। এই বলে সে স্নান করতে যায়। স্নান করে সে যখন আবার কাজে বসে, তখন দুপুর 1টা। ল্যাপটপ ওপেন করে সে আবার প্রজেক্টটা করতে থাকে। কিছুক্ষণ কাজ করার পর তার চোখ ঘুমে ঢুলে আসে, তবুও সে নিজেকে সামলে কাজ করতে থাকে। না, এখন ঘুমালে চলবে না,
আজকের মধ্যে এটা যে কোনো উপায়ে শেষ করতেই হবে। সুমন দিয়াশির দাড়িটা আঁকছিল। হঠাৎ তার মনে হলো যেন দিয়াশির চোখ বুঝল। কি হলো? আমি ভুল দেখলাম না তো? সুমন আবার আঁকায় মন দিল। মুখ আঁকা তার শেষ, এবার শুধু রং করতে হবে। সুমন তার ড্রয়ার থেকে লাইট পেনটা বের করে তারপর আঁকতে যাবে, এমন সময় দিয়াশির ছবিটা দেখে সে চমকে যায়। কেমন করে সম্ভব? এই তো আমি পুরো ছবিটা শেষ করলাম, তাহলে চোখগুলো কিভাবে? সে মুখের কথা শেষ করতে পারে না, কারণ এতক্ষণ ধরে সে যেই ছবিটা শেষ করেছিল এখন দেখে যে তার চোখ নেই। সুজন ভয় পেয়ে যায়, চেয়ার ছেড়ে উঠে পড়ে। না না না, এ হতে পারে না। আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছি, আবার এই দুঃস্বপ্ন দেখছি। আমি তো আঁকলাম, তো গেল কোথায়? সুমনের পিছন থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে আসে। ভয়ে সুজনের গা কেঁপে ওঠে। সুজন আস্তে আস্তে ঘাড় ঘোরায় পিছনে, কিন্তু না, কেউ নেই তো। সুমন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে সামনে ফিরতেই সে চমকে মাটিতে ছিটকে পড়ে যায়। এর আগে সুজন এমন দৃশ্য কোনো দিন দেখেনি। কে? আমায় চিনতে পারলি না? কিরে, চিনতে পারলি না? এ হতে পারে না, মানে কেন? কিভাবে? দিয়াশি এক বাঁকা হাসি হেসে বলে, আমায় কেউ বানাতে পারে না, কেউ নষ্টও করতে পারে না। আমি এক ও অভিন্ন, আমি অমর। তোর মতো পাপী যারা লোকের ক্ষতি করে তারা কোনোদিনই বাঁচার যোগ্য নয়। তোরা মানব জাতির নামে কলঙ্ক, তোদের বিনাশ অনিবার্য। তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। এই বলে দিয়াশি নিজের হাতের লাঠিটা চালায়, তারপর সপাটে চালিয়ে দেয় সুমনের উপর। না! কিছুই নয়, আর একটা স্বপ্ন। সে আঁকতে আঁকতে যে কখন ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। চোখের সামনে দিয়াশির অর্ধাঙ্কিত চিত্র। সে হাঁপাতে হাঁপাতে বলে, কি হচ্ছে আমার সাথে? আমি কি পাগল হয়ে গেছি? এসব কি হচ্ছে? আগে শুধু রাতে এই স্বপ্ন আসতো, এখন দিনেও। কিন্তু কেন? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমায় এমন শাস্তি ভোগ করতে হচ্ছে? ভগবান, কেন এমন শাস্তি দিচ্ছ আমায়? কেন? সুমন কেঁদে ফেলে। সে বুঝতে পারে না এইটা কি হচ্ছে তার সাথে। দিয়াশির ছবিটার দিকে তাকায় সে। এখনো কিছুটা আঁকা বাকি, কিন্তু এখন সে আর কাজ করার অবস্থায় নেই। সে চেয়ার ছেড়ে উঠে পড়ে। বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত। মাথায় হাত দিয়ে সে ভাবতে থাকে। এমন সময় তার মাথায় এক বুদ্ধি খেলে যায়। আচ্ছা, যদি কিছুক্ষণের জন্য এটা বিশ্বাস করে নিই যে বেশি পরিমাণ ভৌতিক গল্প শোনার জন্যই আমার এরকম আজগুবি শব্দগুলো আসছে, তাহলে আমি আর গল্প শুনবো না। ব্যাস, তাহলে তো সমস্যা শেষ, তাই না? এই বলে সুমন তার ল্যাপটপ বন্ধ করে। এমনিতেও তার একটু রেস্টের প্রয়োজন। নিত্য কাজের ফলেও হয়তো সে মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে পড়েছে। তখনই এইসব দুঃস্বপ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। সুমন বাড়ি থেকে বেরিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। মনে মনে ভাবে যে পার্কে ঘুরলে হয়তো একটু ফ্রেশ অনুভব করবে, তারপর আবার কাজে বসবে। যেতে যেতে সে একটা গান করে। এই ছোট্ট ছোট্ট
ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ওই চাঁদের পাহাড়ে ঠিক পৌঁছে যাব। আজ আকাশ পরিষ্কার, পাখিদের ডাক শোনা যাচ্ছে, আকাশে এক টুকরো মেঘও নেই। সে পার্কে গিয়ে এক গাছের নিচে বসে। সামনে কিছু ছেলে ফুটবল খেলছিল, তাদের দেখে সে খুব খুশি হয়। ভাবে যে এক সময় সুমনও তাদের মতো এই মাঠে খেলতো। খেলতে খেলতে যখন তার পা নোংরা হয়ে যেত, তখন এই কলে এসেই সে পাটা ধুতো। কত স্মৃতি না জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। সে আর অভিক একসাথে। হঠাৎই যেন সে একটু বিমর্ষ হয়ে পড়ে। তার মনে পড়ে যায় অভিকের কথা। সে মনে মনে বলে, কি ভালো ছিল দিনগুলো। আমি আর অভিক এই মাঠে একসাথে খেলতাম। তারপর সময় যাবার সাথে সাথে আমরা বড় হয়ে যাই, এখনো সময় নেই খেলার। অবশ্য যদি অভিক আজ থাকতো তাহলে হয়তো আজও এভাবেই খেলা হতো। কিন্তু তাহলে তুই সেই প্রচন্ড। অভি পিছনে তাকায়, দেখে জটাধারী এক তান্ত্রিক দাঁড়িয়ে আছে। তান্ত্রিকের চোখ রক্তের মতো লাল, তার হাতে এক ত্রিশূল, গায়ে শ্মশানের ভস্য মাখা। সুমনের দিকে কিছুক্ষণ ঈগলের দৃষ্টিতে তাকায় সে। পুলিশেরা যেমন অপরাধীদের আপাতমস্তক দেখে, ঠিক সেই রকম। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর সে বলে ওঠে, তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হয় না রে প্রসন্ন। ঈশ্বর করুণাময়, তিনি তার সব ভক্তের কথা ভাবেন। যখনই তার কোনো ভক্ত অত্যাচারিত হয়, তখন তিনি সেই দোষীর বিচার করেন। তোরও বিচার হবে, তোর শাস্তি অবধারিত। তৈরি হয়ে যা, সে আসছে, সে আসছে, সে আসছে। বলতে বলতে সাধু পাগলের মতো করে ওঠে। তারপর সেখান থেকে চলে যায়। সবকিছু এত দ্রুত হলো যে সুমনের মাথায় কিছুই ঢুকলো না। সে হতভম্বের মতো চেয়ে রইল সাধুর দিকে। কি অদ্ভুত ছিল তার দৃষ্টি, আর কোন পাপের কথাই বা সে বলছে। হ্যাঁ, যত সব পাগল মাইরি, এদেরকে আমার কপালে জুড়তে হয়। পুরো মুডটা বিগড়ে দিল, ভালো লাগে না। এই বলে সুমন বেঞ্চ থেকে উঠে পড়ে। তারপর বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে নিজের খাটে শুয়ে পড়ে সে। হঠাৎ কি যেন একটা তার মাথায় আসতে সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে। না না না, একদম না। ভুল করেও আমি ঘুমোবো না, নাহলে আবার সেই স্বপ্ন আসবে। একটা কাজ করি, কিছুক্ষণ আঁকি, তাহলে হয়তো ঘুমটাও কেটে যাবে, আবার মনটাও ভালো হয়ে যাবে। চলো আঁকা যাক। এই বলে সে নিজের ল্যাপটপ খুলে আবার পোস্টার ডিজাইন করতে শুরু করে দেয়। আঁকতে আঁকতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। তার একটু ক্লান্তি অনুভব হয়। সে মাকে ডাকে, মা, ও মা, 1 কাপ চা দাও তো। ওদিক থেকে কোনো সাড়া না আসায় সে বুঝতে পারে যে মা বাড়িতে নেই, কোনো কাজে বাইরে বেরিয়েছে। কোনো রাস্তা নেই, এখন তাকে নিজেকেই রাঁধুনি হতে হবে। রান্নাঘরে গিয়ে সে কফি করে আনে। কফিটা যেন খেয়ে শরীরে একটু প্রাণ আসে তার। ওহ বাবা, 1 গ্লাস কাজের পর একটু গলা গরম করার মজাটাই আলাদা। ওহ। এই বলে সে খাটের উপর গিয়ে বসে। সামনের বুকশেলফ থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করে এক গোয়েন্দা গল্প। গল্পটি বেশ ভালো। এক রাতে একটা ছেলে একটা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। পিছন থেকে কেউ যেন তাকে ডাকে। সুমন এমন সময় একটা ডাক শুনতে পেয়ে থতমত খেয়ে উঠে পড়ে। এ কি, এই সময় কে আবার? সুমন গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই সে চমকে যায়। এ কি, বাইরে তো কেউ নেই, তাহলে তাকে ডাকলোটা কে জানে, হয়তো তার মনের ভুল। সে আবার তার ঘরে আসে, কিন্তু এ কি,
তার ঘর যে পুরো লণ্ডভণ্ড, যেন কেউ পাগলের মতো কোনো কিছু খুঁজছিল। সে ঘরে ঢুকে সবকিছু গোছাতে থাকে। ঠিক এমন সময়ে এক দমকা হাওয়াতে তার ঘরের দরজা বন্ধ হয়ে যায়। সুমন ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে এবার কি হবে। আবার এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ঠিক এমন সময় সুমন তার চুলে কারোর একটা শীতল নিঃশ্বাস অনুভব করে। সে বুঝতে পারে যে পিছনে কেউ দাঁড়িয়ে। আস্তে আস্তে ঘাড় ঘোরায় সে। কই না তো, কেউ তো নেই। উফ, আমিও কি না কি ভাবি। এমন সময় সে ঘাড় ঘোরাতে যাবে, তখন পিছন থেকে কেউ সজোরে তাকে ধাক্কা মারে। সুমন ছিটকে মাটিতে পড়ে যায়। নিজেকে সামলে উঠতে যাবে, এমন সময় তার পিঠে যেন কোনো কিছুর এক চাপ অনুভব করে। সে উঠতে পারে না। এক ভয়ানক কণ্ঠস্বরে ঘর কেঁপে ওঠে। তোর মতো পাপীদের এই সমাজে মাথা উঁচু করে বাঁচার কোনো অধিকার নেই। বাপ তার বাপকেও ছাড়ে না। তোর পতন অনিবার্য। তুই যা করেছিস তার শাস্তি কোনোদিন এক জন্মে পাওয়া যায় না। তোদের মতো পাপীদের কাছে মৃত্যু কেবল বিলাসিতা। তুই বাঁচবি, কিন্তু একই সাথে 1000 বার মরবি। সুমন বুঝতে পারে না যে এইসব কি হচ্ছে। ব্যথায় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও। তোমাদের তোমাদের কিছু ভুল হচ্ছে। আমি সে নই যাকে তুমি। ব্যথায় সে আবার শুয়ে পড়ে। সে আর কিছু বলতে পারে না। সামনে থাকা মূর্তি বলে, সব কিছুর জবাব সময় দেবে। সময়ই বলে দেবে যে তোর বর্তমানে তুই কি, অতীতে কি ছিলিস, কি করেছিলিস, আর তোর ভবিষ্যৎ কি। আমি কেবলই এক ছায়া। আমি কেবল পাপীদের খুঁজি। শাস্তি দেওয়া আমার কাজ নয়। সুমনের মুখ দিয়ে এক কাতর স্বর বেরিয়ে আসে। কে তুমি? কে? আমি সে যার অস্তিত্ব নেই কিন্তু অনুভূতি আছে, যার শুরু আছে কিন্তু শেষ নেই। আমি ত্রিকাল। এই বলে সেই মূর্তি হাওয়াতে মিলিয়ে যায়। সুমন মাটিতে পড়ে থাকে। বেশ কিছুক্ষণ পরে তার হুঁশ ফেরে। সে উঠে দেখে যে সে টেবিলের উপর শুয়েছিল। না 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 না, এ কিভাবে সম্ভব? আমি তো ঘুমাইনি। এবার তাহলে এই স্বপ্নে এলো কোথা থেকে? তাহলে কি এবার? ভয়ে তার কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। সে বুঝতে পারে যে এবার সে না ঘুমোলেও তার স্বপ্ন প্রয়োজনে জোর করে তাকে ঘুম পাড়াবেই। এর থেকে তার নিস্তার কি? সে কিছুই বুঝতে পারে না। রাগে টেবিলের উপর থাকা পেনদানিটা ফেলে দেয়। চিন্তায় তার মাথা ঝিমঝিম করে। তখনই তার মাথায় এক বুদ্ধি কাজ করে। কেমন হয় যে যদি সে ঘুমানোর সময় কোনো একজন তাকে জাগিয়ে দেয়, তাহলে তো আর স্বপ্ন আসার কোনো সময়ই পাবে না। ব্যাস, এবার সে তাই করবে। টেবিল থেকে উঠে সে ফোন করে অরুণকে। অরুণ হলো তার ছোটবেলার বন্ধু। অরুণকে সে মনের কথা সবই বলে। অনেক ক্ষেত্রে অরুণ তাকে সাহায্যও করে। এই অবস্থায় অরুণ ছাড়া তাকে আর কেউ সাহায্য করতে পারবে না। কিছুক্ষণ ফোন বাজার পর ওপাশ থেকে আওয়াজ এলো, জলদি বল, কি দরকার? হাতে বেশি সময় নেই। এই হলো অরুণের এক খারাপ গুণ। ছেলেটা প্রচণ্ড ইয়ারবাজ। এত রেলা মারে যে সুমনের ওকে বিরক্ত লাগে। তাই খুব দরকার না হলে সে আর অরুণকে ফোন করে না। সুমন ভদ্রভাবে বলে, হ্যাঁ ভাই অরুণ,
ভালো আছিস ভাই? না, খারাপ আছি। দরকার ছাড়া কলটা করিস, তাহলে তো জানবি যে কেমন আছি। আচ্ছা বাবা, আমার দোষ। এখন আমার বাড়ি আসতে পারি ভাই? একটা দরকার আছে। দরকার, এই দরকার এমন একটা শব্দ যা মানুষের মনে এক কুপ্রভাব ফেলে। অরুণ হাসতে হাসতে বলে, ঠিকই ধরলাম, দরকার ছাড়া তো মশাই আপনি কল করবেন না। তা দাদাবাবু, আপনার এই চাকর আপনার সেবায় কি করতে পারে বলবেন? তাহলে উপকৃত হই আর কি। এবার সুমনের তার কথাটা মনে লাগে। সে রেগে জবাব দেয়, দেখ, প্রকৃত বন্ধু দরকারই কাজে লাগে। আর যেখানে প্রশ্ন কলের, তুই নিজে কি কখনো কল করে দেখেছিস যে বন্ধুটা বেঁচে আছে কি মরে গেছে? আবার বড় বড় কথা বলছিস। অরুণ এবার থতমত খেয়ে যায়। সে শান্ত গলায় বলে, আরে ভাই, রেলা মারছিলাম, তুইও না একটুতেই রেগে যাস। ছাড়, বাদ দে, বল কি হয়েছে? অনেক কথা ভাই, বাড়িতে আয় না বলছি। এই বলে সে ফোনটা রেখে দেয়। প্রায় আধা ঘন্টা পরে অরুণ তার বাড়িতে আসে। অরুণকে সে তার ঘরে বসায়। কিছুক্ষণ দুই বন্ধুর মধ্যে ঠাট্টাই আর কি চলে। তারপর অরুণ হাসতে হাসতে বলে, আচ্ছা, অনেক তো হলো, এবার যে কাজের জন্য আসা তা শুরু করা যাক বন্ধু। আচ্ছা শোন, তোকে একটা কাজ বলি। তোর কাজটা হলো, আমি এখন আঁকতে বসবো, ঠিক আছে? আমি যখনই ঘুমোবো তখনই তুই কিন্তু আমায় জাগিয়ে দিবি, ঠিক আছে? বুঝলি? অরুণ কেমন যেন একটু হকচকিয়ে যায়। এ কি বলে ছেলেটা? পাগল হয়ে গেল নাকি? সে আশ্চর্য হয়ে বলে ওঠে, ভাই তুই অসুস্থ তো? মানে তুই যা বললি তার কোনো মাথা মুন্ডু আমি বুঝলাম না। ঘুম ভাঙার জন্য ফোনে অ্যালার্মই আছে, আবার আমার কি দরকার? দেখ ভাই, তোকে আমি সাহায্য করার জন্য ডেকেছি। যতটুকু বললাম সেটা কর প্লিজ। এর বিনিময়ে তুই আমার থেকে যা চাইবি আমি তাই দেবো, কিন্তু কিন্তু শুধু এইবার আমাকে অন্তত হেল্পটা করে দে। আর হ্যাঁ, তুই সর্বদা আমার পাশের চেয়ারে বসে থাকবি, ভুল করে কখনো উঠবি না, প্লিজ ভাই, প্লিজ প্লিজ। সুমনের গলায় চিন্তার ছাপ স্পষ্ট। তাকে দেখে অরুণেরও এবার খারাপ লাগে। সে এর আগে কোনোদিন সুমনকে এত চিন্তিত, এত দুঃখিত আর কাতর অবস্থায় দেখেনি। আজ সুমনকে দেখে তার বড় মায়া হলো। সে বলল, আরে আরে ভাই, আমি তো আছি, চিন্তা করিস না। বন্ধু তো হয়ই মুশকিলে পাশে থাকার জন্য। আমি তোর পাশেই থাকবো। তুই নিশ্চিন্তে আঁকা শুরু কর, একদম ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তোর পাশে। সুমন অরুণের কথায় ভরসা পায়। সে অরুণকে ধন্যবাদ দিয়ে আঁকতে শুরু করে। বাহ, কি সুন্দর আঁকিস রে তুই, দেখে মনটা ভরে গেল। আঁকতে থাক, ভালো হচ্ছে। সুমনের মুখে এক হাসি খেলে যায়। কেউ যখন তার প্রশংসা করে তখন তার খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ আঁকা চলে। প্রায় 1 ঘন্টা পর সে হাঁপিয়ে গিয়ে হাই তোলে। এই ওঠ ওঠ ওঠ, ঘুমাবি না, ওঠ। আরে চিন্তা নেই, শুধু হাই উঠলো, ঘুমায়নি। এরপর সে লাইট পেনটা বার করে রং করা শুরু করে। মন দিয়ে রং করতে করতে কখন যে বিকাল পেরিয়ে সন্ধে হয়ে গেল তা তার খেয়ালই নেই। আঁকাটা শেষ করে সুমন বলে, অনেক অনেক ধন্যবাদ অরুণ, তুমি না হলে আজ হয়তো আমি এটা শেষ করতেই পারতাম না। এই দেখ কি সুন্দর হয়েছে না? এই বলে সে যেমনি অরুণকে ছবিটা দেখাতে যায় সে চমকে ওঠে। না, এ হতে পারে না। আবার সে দেখে যে অরুণ ঘুমাচ্ছে। ঘুমোতে ঘুমোতে ভয়ে ছটফট করছে সে। সুমন বুঝতে পারে যে কি হচ্ছে। সে ভয়ে ভয়ে চেয়ার ছেড়ে উঠে যেমনি বাইরে বেরোতে যাবে অমনি দরজা সপাটে তার মুখের ওপর বন্ধ হয়ে যায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমায় বাঁচাও, প্লিজ প্লিজ, আমায় বাঁচাও। তার জানালা বেয়ে ঘরে প্রবেশ করে
এক বেগুনি ধোঁয়া। ভয়ে তার জিভ শুকিয়ে যায়। কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে? তার ঘরের দেওয়ালে কোনো বন্য জন্তুর আঁচড়ের দাগ ফুটে উঠছে। ক্রমে এক তীব্র ঝড়ের সৃষ্টি হয়। সে এক ভয়ানক ঝড়। সুমনের কানের পর্দা ফেটে রক্ত বেরোতে থাকে। সে ভয়ে আর্তনাদ করে ওঠে। ঝড়ের গতি ক্রমশ বাড়তে থাকে। এবার ঝড়ের সাথে এক হিংস্র প্রাণীর গর্জনও শোনা যাচ্ছে। ক্রমে সে গর্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ক্রমে ঝড়ের মধ্যে দুটি চোখ ভেসে ওঠে। এক বাঘের গর্জনও শোনা যায়। সুমন দেখে তার চোখের সামনে এক সাদা বাঘ। তার মুখ দিয়ে লাল পড়ছে। তার ধারালো নখে সুমনের মুখ দেখা যাচ্ছে। হিংস্র দৃষ্টে সুমনের দিয়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর হঠাৎ বাঘটা সুমনের উপর ঝাঁপিয়ে পড়ে। সুমনের ঘুম ভাঙল। সে চারিদিকে তাকিয়ে দেখে যে সব যেইকে সেই, আগের মতো। অরুণ টেবিলের উপর ঘুমিয়ে পড়েছে। সুমন বুঝতে পারে যে তার স্বপ্ন অবধারিত। সে না চাইলেও এ স্বপ্ন আসবেই। সে যা ইচ্ছা করে নিক, এ স্বপ্ন কিছুতেই শেষ হবে না। সে অরুণের দিকে চেয়ে থাকে, ভাবে, বেচারা ছেলেটা তো আমার জন্য ফেঁসে গেল। ওর তো সত্যিই কোনো দোষ ছিল না। যাই হোক, চলো ওকে বিছানায় শুইয়ে দিই। এই বলে সে যখন উঠতে যাবে তখন কানে এক যন্ত্রণা অনুভব করে। সে কানে হাত দিতেই সে চমকে যায়। ও মা, কি করে সম্ভব? এখানে রক্ত রক্ত এলে কোথা থেকে? আমি তো... স্বপ্নের কথা তার মনে পড়ে যায়। সেই ঝড়ের তীব্র বেগে তার কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে গিয়েছিল। কিন্তু এ কি করে সম্ভব? স্বপ্নের জিনিস বাস্তবে কিভাবে? তার মানে কি ক্রমে তার এই দুঃস্বপ্ন আরো শক্তিশালী হচ্ছে, এতটাই যে তার প্রভাব বাস্তবেও বিদ্যমান? সুমন ভয়ে শিউরে ওঠে। সে বুঝতে পারে যে এভাবে খুব শীঘ্রই তার একটা খুব বড় বিপদ হয়ে যাবে। কিন্তু সে এটা এখনো বুঝতে পারে না যে আসলে এইসব কেন হচ্ছে, কি জন্য এত কিছু। সে তো আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি, তাহলে তাকে এইসবের শিকার হতে হচ্ছে কেন? হেন অনেক চিন্তা মাথায় আসা দরুন সে কেঁদে ফেলে। নিজেকে খুব একলা মনে হতে থাকে তার। সে বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। কাঁদতে কাঁদতে তার মনে পড়ে যায় অবিকের বলা কিছু কথা। যত সমস্যাই হোক না কেন, আমরা সর্বদা একসাথে তার মোকাবিলা করব। আমি সর্বদা তোর পাশে আছি। অভিক, সত্যি আজ যদি তুই থাকতিস তাহলে এত কিছু হয়তো হতো না। তোর কাছে সর্বদাই কোনো না কোনো সমাধান ঠিক থাকতো। আজ যদি তুই থাকতিস তাহলে এমন সময় এক চমৎকার হতো হয়তো। সুমনের জানলা দিয়ে এক হাওয়া এসে তার আলমারির পাশে থাকা ঝাঁটাটাকে ফেলে দেয়। সুমন ঝাঁটাটা কুড়িয়ে ঠিক জায়গায় রাখতে গিয়ে তার চোখ পড়ে আলমারির উপরে থাকা এক বইয়ের উপর। সেই বইটা হাতে নিতেই তার পুরনো কিছু কথা মনে পড়ে গেল। ভাই, আমি একটা গল্প লিখেছি, একটু পড়ে দেখ না রে, কেমন হয়েছে? ডাকতো তোর বেকার গল্প। এ ভাই, এমনটা বলিস না প্লিজ, একটু পড় না। এই গল্পের প্লটটা অসাধারণ, বিশ্বাস কর। এখানে না একটা ছেলে আছে যে নিত্য দুঃস্বপ্নের শিকার হয়। অনেক চেষ্টার পরও যখন কোনো উপায় সে খুঁজে পায় না, তখন সে এক তান্ত্রিকের কাছে যায়, আর তারপর তার কৃপাতেই সবকিছু ঠিক হয়ে যায়। বাহ, তাহলে তো পড়তেই হবে। আমার ভাইটা যে এবারে লেখক হয়ে গেল। হ্যাঁ, শেষটা একটু ভালো কর। এত তাড়াতাড়ি গল্পটা শেষ হয়ে গেলে কি ভালো লাগবে বল? ভালো লাগবে না, তাই না? পুরনো স্মৃতি মনে পড়তেই সুমন বুঝতে পারে যে তার বন্ধু আজ তার পাশে না থাকলেও এই ডায়েরির মাধ্যমে তাকে সাহায্য করছে। সে মন থেকে
অভিককে ধন্যবাদ জানায়। তারপর সেই ডায়েরিটা খুলে পড়তে থাকে। সত্যি হুবহু এমনটাই হচ্ছে তার সাথে। প্রায় একটা দুঃস্বপ্ন, আর তারপরেই আবার সব স্বাভাবিক। মন দিয়ে ডায়েরিটা পড়তে থাকে সে। গল্পে ছেলেটা হরেক উপায়ে নিজেকে ঘুম থেকে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে প্রত্যেকবার দুঃস্বপ্ন তাকে ভিন্ন উপায়ে ধরা দেয়। এক সময় এমনও হয় যে দুঃস্বপ্নের প্রভাব তার বাস্তব জীবনে পড়তে থাকে। এক স্বপ্নে সে দেখেছিল যে একজন তলোয়ার নিয়ে তার গলায় আঘাত করে। ঠিক স্বপ্ন থেকে ওঠার পরই তার গলায় এক বীভৎস রক্তের দাগ দেখা যায়। এরপর ছেলেটি কি করবে তা ভেবে পায় না। আর এখানেই ডায়েরির লেখা শেষ। মানেটা কি? গল্প তো এইভাবে শেষ হবার কথা নয়। না 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 না, এমনটা তো হতে পারে না। সেই সময় তার মনে পড়ে যায় যে সেই তো অভিককে বলেছিল শেষটা আরো ভালো করতে। হে বাবা, সে যে নিজের পায়ে নিজেই অত বড় কুড়ুল মেরেছে সে তো টেরই পায়নি। নিজের উপর প্রচন্ড রাগ হয় তার। ইস, তার মানে অভিক ভবিষ্যৎ দেখতে পেত, আর তারই এক ঝলক সে গল্পের মাধ্যমে এদের লিখে দিয়ে গিয়েছিল। আর আমি গল্প ভেবে সেটাকে আরো উন্নত করার চক্করে, ইস, আজ যদি এই লেখাটা হতো তাহলে এই ঝামেলার ইতি গজ এখানেই হয়ে যেত। কি বোকা আমি, কি বোকা! এই বলে সে আলমারিতে মাথা ঠুকতে থাকে। সে বুঝতে পারে যে আর সে হয়তো কোনোদিনই এখান থেকে নিস্তার পাবে না। এক পথের ছোঁয়া পেয়েও যখন আবার তা অন্ধকারে মিশে যায় তখন তার কষ্ট হয় মাত্রাহীন। দাঁড়াও, হ্যাঁ, আমি তো গল্প তো পড়ছিলাম। হ্যাঁ, আমি বেকার ভয় পাচ্ছি। এরপর ছেলেটা তো ওই তান্ত্রিকের কাছে গেছিল, আর তারপরেই তো সব আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই গল্পে সেই তান্ত্রিকটা কে কে হতে পারে? সে যেভাবেই হোক তাকে খুঁজতে হবে। এই বলে সুমনের মনে পড়ে যায় পার্কে দেখা হওয়া সেই তান্ত্রিকের কথা। হ্যাঁ, ঠিকই তো। ওই লোকটাকে প্রথম থেকেই আমার কেমন একটা লাগছিল, আর ওর কথাবার্তাগুলো। হ্যাঁ, ঠিকই তো। ইস, আমায় এক্ষুনি ওকে খুঁজতে হবে, এক্ষুনি। এই বলে সুমন টেবিলে রাখা তার জ্যাকেটটা তুলে নেয়। তারপর দৌড়তে দৌড়তে পার্কে গিয়ে পৌঁছয়। সে অনেক খুঁজে সেই তান্ত্রিককে, কিন্তু হায় ঈশ্বর, তার দেখা আর মেলে না। সুমন হতাশ হয়ে আবার বাড়ির দিকে রওনা দেয়। নির্জন রাস্তার উপর দিয়ে সে হেঁটে চলেছে। সামনের দিগন্তে সূর্য অস্তগামী। বিকাল পেরিয়ে ক্রমে সন্ধে হয়ে আসছে। এমন সময় সে এক ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে বাঁদিকে ফিরে দেখে চার্চের ঘড়িতে 6টা বাজে। এখনো তার মা বাড়ি ফেরেনি। একা সে কিছুতেই বাড়িতে থাকবে না। সে ঠিক করে রাত পর্যন্ত চার্চে থাকবে। সে চার্চের দিকে অগ্রসর হয়। চার্চের ভিতরটা খুব সুন্দর। এক শান্ত পরিবেশ বিরাজ করছে সেখানে। গ্রামাফোন থেকে ভেসে আসছে এক সুন্দর সঙ্গীত। সে গিয়ে সামনের বেঞ্চে বসে। এই জায়গাটা ফাঁকা হলেও নিরাপদ। যতই হোক এখানে ভগবান বিরাজ করেন। ভগবানের এই পবিত্র স্থানে কোনো অশুভ শক্তি পা রাখতে পারবে না। সুমন বসে বসে ভাবতে থাকে আজকের দিনটার কথা। সত্যি কি না হলো তার সাথে। পৃথিবীর সব ভয়ই সে একসাথে পেয়েছে, আর এত কিছুর পরও এখনো যে আর কি অপেক্ষা করে আছে তার জন্য সেটা ভেবেই তার গা শিউরে ওঠে। সে বুঝতে পারে না যে কিভাবে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে। সুমন সামনে থাকা জিজাসের মূর্তির দিকে তাকায়। সত্যি যীশুখ্রিস্ট কি জীবনে কম কষ্ট পেয়েছিলেন? মরার সময়ও হাসি মুখে সবার ভালো চেয়েছিলেন তিনি। আজ যদি তিনি থাকতেন তাহলে হয়তো সুমনের এত দুঃখ থাকতো না। Son, are you okay?
It seems that you are in trouble. সুমন পিছনে ফিরে দেখে চার্চের এক ফাদার দাঁড়িয়ে আছে। ফাদারের মুখ দেখে তার চোখে জল চলে এলো। ফাদার, ফাদার, প্লিজ প্লিজ হেল্প মি। গত কিছুদিন ধরে এক অদ্ভুত দুঃস্বপ্ন আমায় তাড়া করে বেড়াচ্ছে। প্রতি মুহূর্তে আমি কিছু না কিছু ভাবে আঘাত পাচ্ছি। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ প্লিজ আমায় পথ দেখান, প্লিজ। ফাদার তার মুখ দেখে বুঝতে পারেন যে ছেলেটা খুব বড় একটা সমস্যায় আছে। সে তার পকেট থেকে এক তাবিজ বের করে সুমনের হাতে দেয়। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বলে, My son, don't worry. If you did nothing wrong, then nobody in the world can harm you. God always protects his children. He never betrays his child. Whenever you face some problem, just touch this locket and remember the Holy Christ. Don't extinguish your courage. Your courage is the light that will kick up every dark. Face your problems boldly instead of running from them. I swear that if you never did anything wrong, then you don't need to worry. Promise. ফাদারের কথাগুলো শুনে সুমন কিছুটা শান্তি পায়। সে মনে মনে ভাবে, হ্যাঁ সত্যি তো, আমি তো কিছু ভুল করিনি। তাহলে আমি কেন বেকার ভয় পাবো? আমি যখন কিছু করিনি তখন আমি আর পালাবই বা কেন? যা হবে দেখা যাবে। এই বলে সে সেই লকেটটা গলায় পরে নেয়। এরপর ফাদারকে ধন্যবাদ জানিয়ে সে সেখান থেকে প্রস্থান করে। বাড়ি ফিরে দেখে অরুণ বাইরে তার জন্য অপেক্ষা করছে। সুমন তাকে বলে, দেখ ভাই, তোর চিন্তা নেই, আমি আর নিজের সমস্যা থেকে পালাবো না। যাই হোক না কেন সর্বদা সাহসের সাথে লড়াই করব। সরি ভাই, তোকে আজ আমার জন্য অনেক সমস্যা ভোগ করতে হলো। তুই আর চিন্তা করিস না, বাড়ি যা ভাই। অরুণ সুমনের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না, কিন্তু সুমনকে খুশি দেখে সে বুঝতে পারে যে সমস্যা মিটেছে। সে মুখে একটা হাসি নিয়ে বলে, আচ্ছা ভাই, ঠিক আছে, তুই খুশি আছিস দেখেই ভালো লাগলো। এখন আমি যাচ্ছি, কিন্তু পরে যদি প্রয়োজন হয় অবশ্যই ডাকিস। বন্ধু হয়েছি যখন, তখন কর্তব্য তো পালন করতেই হবে। নিজের খেয়াল রাখবি। চল, আমি চললাম। এই বলে অরুণ বিদায় নেয়। সুমন তার ঘরে যায়। সকাল থেকে ঠিকমতো কিছু খাওয়া হয়নি, তাই সে ঠিক করে চান করে নিয়ে এবার খেয়ে নেবে। তারপর ভয় না পেয়ে এক শান্তির ঘুম ঘুমোবে। এই ভেবে সে জামা প্যান্ট চেঞ্জ করে, তারপর নিচে স্নানের জন্য যায়। খেয়ে দিয়ে উপরে আসে সে। না, আজ আর তার তেমন কাজ করতে ভালো লাগছে না, তাই আজ একটু গল্প লিখবে সে। আজ যা দিন গেল, সে যদি সত্যি ঘটনাও লেখে তাহলেও সে বিখ্যাত হয়ে যাবে, কারণ সে বাদ দিয়ে কেউই আর এইসবে ভরসা করবে না। বাকিরা স্রেফ মজার ছলেই বা গল্পের ছলেই ঘটনাগুলো উপভোগ করবে। কিন্তু যদি এই ঘটনায় তাদের সাথে ঘটত তাহলে কি হতো? এই সব কথা তারা চিন্তাও করবে না। সুমন ডায়েরি খুলে লিখতে বসে। কিছুটা লেখার পর তার হঠাৎ মনে পড়ে যায় অতীতের কিছু স্মৃতি। ভাই, আমি তোকে যে গল্পটা দিলাম ওটা কবে পোস্ট করবি? আরে করবো, একটু ধৈর্য ধর না। আসলে তুই তো প্রথম লিখলি, তা একটু ভাষার গন্ডগোল হয়েছে। আমি চাই না যে আমার বন্ধুর নাম খারাপ হোক, বুঝলি? তাই আর কি একটু ঠিকঠাক করে তারপর আর কি আপলোডটা করবো, বুঝলি? সে তো অবশ্যই ভাই, তোর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যেদিন আপলোড হবে আমি সবাইকে শোনাবো আমার প্রথম গল্প। একদম ভাই, এরপর কিন্তু আরো লিখতে হবে। তুই পাশে থাকলে আরো অনেক ভালো গল্প লিখবো। অভিকের সেই হাসি মুখটা মনে পড়তেই সুমনের মুখটা কেমন যেন হয়ে যায়। ছেলেটা বড্ড সরল ছিল। যদি আজ সে থাকতো তাহলে কি ভালোই না হতো। ভাবতে ভাবতে প্রায় 1.5 পাতা লিখে ফেলে সে। চলো একটু শোয়া যাক।
আর কাল। আজ তার মা বাড়ি নেই, এক নেমন্তন্ন বাড়ি গেছেন, ফলে বাড়ি রক্ষার ভার এখন সম্পূর্ণ সুমনের। সুমন নিচে গিয়ে দরজায় তালা দেয়। এরপর আবার উপরে উঠতে যাবে এমন সময় রান্নাঘর থেকে কিছু ভাঙা শব্দ পায়। সর্বনাশ করেছে, দুষ্টু ইঁদুরগুলো মনে হয় আবার প্লেটগুলো ভেঙে দিল। এই বলে সে রান্নাঘরে যায়। আলো জ্বালিয়ে দেখে যে টেবিলের উপর প্লেটগুলো ঠিকই আছে। এরপর সে আলো নিভিয়ে শুতে যাবে, কিন্তু এমন সময় হঠাৎ তার নজর পড়ে বাঁদিকের আয়নার দিকে। আয়নাটা ভাঙা, আর তার উপর রক্ত দিয়ে কিছু লেখা। সুমন আয়নাটার কাছে যেতেই সে চমকে যায়। তাতে লেখা, এন্ড ইজ নিয়ার। সুমনের গা দিয়ে হঠাৎ একটা ভয়ের স্রোত খেলে যায়। সে মনে মনে ভাবে, তাহলে এ সবই কোনো অশুভ শক্তির কাজ। সুমন ভয়ে কিছু বলতে পারে না। আস্তে আস্তে দরজার দিকে অগ্রসর হয়। দরজার কাছে যেতেই দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। ব্যাস, সুমনের বুঝতে বাকি নেই যে এরপর কি হতে চলেছে। সে ঈশ্বরের কাছে প্রাণের জন্য প্রার্থনা করতে থাকে। হঠাৎ রান্নাঘরে থাকা আলোটা দপদপ করতে শুরু করে। বাইরে থেকে এক বিকট চিৎকার ভেসে আসে। সে দেখে যে জানালা থেকে এক ধোঁয়া ওর ঘরের মধ্যে ঢুকছে। ধোঁয়াটা ক্রমশ কুণ্ডলী পাকিয়ে এক মানুষের আকৃতি ধারণ করছে। সে এক বিশাল দৈত্য। সঙ্গে সঙ্গে আবার শুরু হয় সেই ঝড়। সুমন বুঝতে পারে যে এও একটা দুঃস্বপ্নই। এটা তাকে ভয় পেলে চলবে না। সে তার লকেটটা ধরে ভগবানকে ডাকতে থাকে, হে ঈশ্বর, নিজের এই ভক্তকে রক্ষা করুন। আজ পর্যন্ত কোনোদিনও কারোর ক্ষতি করিনি, তাই দয়া করে আমায় আজ সাহায্য করুন। বাঁচান প্রভু, বাঁচান, আমাকে বাঁচান। এক অদ্ভুত কাণ্ড ঘটল। সেই ধয়া মানব ক্রমশ ছোট হতে শুরু করল। আস্তে আস্তে ছোট হতে হতে সে বাতাসের সাথে মিলে গেল। ঘরের পরিবেশ আবার পূর্বের মতো স্বাভাবিক হলো। সুমন ভগবানকে ধন্যবাদ দেয়। শেষ পর্যন্ত সে পেরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে পেরেছে। সেও পেরেছে তার ভয়কে জয় করতে। সে খুশিতে এতটাই আত্মহারা হয়ে পড়ে যে তার মাথা ঘুরতে থাকে। তারপর সে চোখে সবকিছু ধোঁয়াশা দেখে। সুমন উঠে পড়ে। হ্যাঁ, সে আবার ঘুমিয়ে পড়েছিল। তাই সেই দুঃস্বপ্ন এসেছিল, কিন্তু এইবার আর তার ভয় পায়নি। এবার সে নিজেকে সামলেছে। সে সাহসের সাথে লড়াই করেছে, আর শেষ পর্যন্ত সে জিতল। সুমন হঠাৎ হেসে ওঠে। আমি পেরেছি। ইয়েস ইয়েস, শেষ অবধি আমি তাকে হারিয়েছি। আর আর সেই স্বপ্ন কোনোদিনও আসবে না। ভগবানের অসীম কৃপা, আমি শেষ অবধি আবার আগের মতো বাঁচতে পারবো। আমি সত্যিই আজ খুব খুশি। কি ভালো হতো যদি মা থাকতো, মাও কত খুশি হতো। যাক, এবার এতদিন পর একটু শান্তির ঘুম ঘুমাবো। এখন থেকে আমার ঘুম শুধু আমার, আর 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 কারণ না, কারণ না। সুমন খুশিতে লাফাচ্ছিল। এমন সময় সে শুনতে পায় যে দরজায় কেউ টোকা মারছে। সে নিচে নেমে দরজা খুলতেই চমকে যায়। সামনে এক পরিচিত মানুষ। সে থতমত খেয়ে বলে ওঠে, এ কি আপনি? তার সামনে দাঁড়িয়েছিল জটাধারী এক তান্ত্রিক। এ সেই তান্ত্রিক যাকে সে পার্কে দেখেছিল। তান্ত্রিকের মুখ গম্ভীর। সে সুমনের দিকে চেয়ে বলে, চল আমার সাথে। সুমন এমন কথায় চমকে যায়। সে একটু আমতা আমতা করে বলে, কিন্তু কোথায় আর কেন? মানে এত রাত হয়েছে, আর তার উপর আমি তো আপনাকে চিনিও না। তান্ত্রিক এবার রেগে গিয়ে বললেন,
ভগবান তোকে আজ প্রাথমিকভাবে রক্ষা করেছেন, কিন্তু এর মানে এই নয় যে তুই মুক্তি পেয়েছিস। যদি ওই অশুভ আত্মার হাত থেকে রক্ষা পেতে চাস, তাহলে যেমনটা বলছি কর। এই বলে সে বাঁদিকে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। সুমনের মনে এখন অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। কে ইনি? কিভাবে জানলেন যে আমি বিপদে আছি? আর আমার সাথে যে এই সব হচ্ছে তাও বা ইনি জানলেন কিভাবে? তান্ত্রিককে অনুসরণ করে সুমন হাঁটতে থাকে। তারা এখন শহর পেরিয়ে জঙ্গলে এসেছে। রাতের নির্ঝুমতায় জঙ্গল এক আলাদাই রূপ নিয়েছে। গাছগুলিকে দেখে মনে হচ্ছে যেন সারি মানুষ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। তাদের ধারালো ডালগুলোকে দেখে সুমনের ভয় পাচ্ছে। জঙ্গলের এই প্রান্তে সে কোনোদিনও আসেনি। সে হাঁটতে থাকে এমন কিছু অজানার সন্ধানে যা তাকে মুক্তির পথ দেখাবে। প্রায় মাইল খানেক হাঁটার পর তান্ত্রিক এক কুয়োর সামনে দাঁড়ায়। ইতিমধ্যে সুমনেরও পা ব্যথা হয়ে এসেছে। এত বেশি সে কখনো কোনোদিন হাঁটেনি। সে মাটিতে পা ছড়িয়ে বসে পড়ে। তারপর ক্লান্তির স্বরে জিজ্ঞেস করে, বাবা, এত দূর তো এলাম, তো এবার বলুন যে আপনি কে? আমার সাথে এসব যে ঘটে চলেছে তা কেন? আপনি যদি কিছু জানেন তো দয়া করে আমায় সাহায্য করুন। তান্ত্রিকের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে কুয়োর দিকে চেয়ে গভীর আগ্রহে কিছু দেখতে থাকে। সুমনের কেমন যেন একটা লাগে। সে আবার প্রশ্ন করে, বাবা, কি হলো? আপনি ওই দিকে তাকিয়ে কি দেখছেন? দয়া করে আমায় সাহায্য করুন, বলুন যে এসব আমার সাথে কেন হচ্ছে, বলুন। তান্ত্রিক এবার ধীর কণ্ঠে বলে, বাবা, এটা খুবই একটা পবিত্র ডাক, যা শোনার পর থেকে পিতা তার সন্তানকে মৃত্যু পর্যন্ত রক্ষা করে। তার সন্তানের যখনই কোনো ক্ষতি আসে, তখন সে নিজে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে সেই বিপদ থেকে রক্ষা করে। পিতা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, এমনকি নিজের জীবন উৎসর্গ করতেও সে পিছু পা হয় না। কিন্তু যদি কেউ তার থেকে তার সন্তানকে কেড়ে নেয়, তাহলে সে যার জন্য প্রাণ দিতে পারত, তার জন্য অন্যের প্রাণ নিতে পারে। সুমনের সবকিছু কেমন একটা লাগে। তার এবার এই তান্ত্রিককে সুবিধার মনে হচ্ছে না। সে জোর গলায় জিজ্ঞেস করে, কি মানে আপনি কি বলতে চান? তান্ত্রিক এইবার এক অট্ট হাসি হেসে ওঠে। পাষণ্ড, তোর কি মনে হলো যে তোকে আমি এখানে কেন এনেছি? তুই যে পাপ করেছিস তার শাস্তি তুই পাচ্ছিস, কিন্তু এবার সময় এসে গেছে। এবার তোকেও তার কাছে যেতে হবে। তোর নিস্তার নেই। আজ তোকেও সেইভাবেই মরতে হবে যেভাবে একদিন আমার পুত্র প্রাণ দিয়েছিল। সুমন হকচকিয়ে যায়। তার মাথায় বাজ ভেঙে পড়ে। সে ভয়ে জিজ্ঞাসা করে, আপনি কি বলতে চান? যা বলার পরিষ্কার করে বলুন। আমি জানি না যে আপনার ছেলের সাথে কি হয়েছে, কিন্তু হ্যাঁ, আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। আর আমি যখন কিছু করিনি তখন ভগবানের ক্ষমতা নেই যে আমাকে শাস্তি দেবার। ভগবানের ক্ষমতা নাই থাকতে পারে, কিন্তু শয়তানের তো আছে। সুমন চমকে ওঠে। সে বুঝতে পারে যে এতক্ষণ সে ভুল লোকের উপর ভরসা করেছে। সে উঠবার চেষ্টা করতে আবার বসে পড়ে। তার পা আগাছা দিয়ে বেষ্টন করা। অনেক চেষ্টা করা সত্ত্বেও সে পা ছাড়াতে পারছে না। রাগ ও ভয়েতে তার গলা শুকিয়ে আসে। কোনোভাবে নিজেকে সামলে সে বলে, দেখো, আমি তোমায় ভয় পাই না। আমি কোনো শয়তানকেও ভয় পাই না। যতক্ষণ আমার কাছে ভগবানের এই তাবিজ আছে ততক্ষণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই তাবিজটা
তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না আমার কোনো ক্ষতি করতে। তান্ত্রিক এবার গম্ভীর কণ্ঠে বলে, তোর ভগবান তোকে ততক্ষণই বাঁচাতে পারত যতক্ষণ তুই তার এলাকায় ছিলিস। তাই আমি তোকে এখানে নিয়ে এলাম, আমার এলাকায়। ভালোভাবে আকাশের দিকে চেয়ে দেখ। সুমন আকাশের দিকে তাকিয়ে দেখে যে চাঁদের রং আজ লাল। আশেপাশে মাথা ঘোরাতে সে চমকে যায়। এ কি সেই জঙ্গল? সেই জঙ্গল, সেই গাছপালা সব কোথায়? তার চারিদিকে বেষ্টন করে আছে একরা শুকনো গাছ। তাদের ধারালো ডালপালা আজ যেন কারোর রক্ত চায়। গাছের ওপারে কিছু দেখা যাচ্ছে না। মনে হয় এ যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক সম্পূর্ণ আলাদা জগৎ। তার কানে আবার ভেসে ওঠে তান্ত্রিকের শব্দ। দেখ মূর্খ, দেখ, এ সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক স্থান। এই স্থানকে বলা হয় লুসিড। এই স্থান না আছে পৃথিবীতে, না আছে স্বপ্নে। এ হলো সেই মধ্যবর্তী স্থান যেখানে জীবিত ও মৃত উভয়ের মিলন হয়। এখানে ভগবানের কোনো বিচার চলে না। তোর মৃত্যু আগত, এখানেই হবে তোর মৃত্যু, আর আমার ছেলের হাতেই হবে। সুমন এবার কেঁদে ফেলে। সে বুঝতে পারে না এবার সে কি করবে। সে চাইলেও পালাতে পারবে না, আর এখানে থাকলে বাঁচতেও পারবে না। কাতর কণ্ঠে সে বলে ওঠে, দয়া করুন, আমার ছেড়ে দিন। আপনি যা চান আমি দেবো, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন। তান্ত্রিকের চোখে এবার জলের বিন্দু দেখা যায়। কোনো চাপা দুঃখ যা সে কোনোদিন কাউকে বলেনি, আজ বলতে চলেছে। ক্রমে এক ঝড়ের সৃষ্টি হয়। তান্ত্রিক বলে, দয়া, দয়া শব্দটা তোমার মতো পাপিষ্ঠদের জন্য একটু বেশি অপবিত্র। দয়া তাকেই করা যায় যে বাকিদের দয়া দেখায়। কুয়োর ভিতর থেকে এক গর্জন ভেসে ওঠে। ক্রমে সেই গর্জন তীব্র থেকে তীব্রতর হয়। ঝড়ের বেগ ক্রমশ মাত্রা ছাড়াতে থাকে। আস্তে আস্তে কুয়োর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে এক মানুষের দেহ। তার কপালে কাটার ক্ষত, মাথা একেবারে ফেটে একাকার, সারা দেহ থেকে রক্ত ঝরছে। তার মুখের দিকে তাকিয়ে সুমন চমকে যায়। সে আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারে। কিছু কথা এমনই হয় যা কাউকে বলা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে গোপনে লুকিয়ে থাকা অনেক রহস্যই বাইরে আসে। আমরা যতই মিথ্যের উপর বালি চাপা দিয়ে বাড়ি তৈরি করি না কেন, সত্যের হাওয়া শেষ অবধি সেই বাড়ি ধ্বংসই করে। সেই পিশাচ ক্রমশ সুমনের দিকে এগিয়ে আসতে থাকে, আর সুমনের ক্রমে চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু কথা। ভাই, তোর থেকে আমি এটা আশা করিনি। তোকে আমি গল্পটা দিলাম পড়ার জন্য, তুই বললি যে একটু কারেকশন করে আপলোড করবি, কিন্তু তুই তো আমার নামটা উল্লেখই করিসনি। না মানে গল্পটা আমার লেখা সত্ত্বেও লেখকের জায়গায় তোর নাম কেন ভাই, কেন বল? আরে তুই এত খেপে যাচ্ছিস কেন? মানছি যে তোর নামটা দিইনি, কিন্তু তার জন্য এত রাগ? হ্যাঁ, আরে বাবা তুই এখন নতুন তো, তাই তোর নাম দিলে লোকে তেমন শুনবে না। আর তোর পাশাপাশি আমিও তো খেটেছি, কত কারেকশন করেছি বলতো। হ্যাঁ, তাই আমার নামটাই দিলাম আর কি। আরে তুই তো আর নাম দিয়ে খাবি না, ছাড় তো। আমি কোনোদিনও ভাবিনি যে শেষ পর্যন্ত তুই আমার সঙ্গে এমনটা করবি। অন্যের সৃষ্টিকে নিজের বলে চালানোটা যে কত বড় অপরাধ তা বোধহয় তুই জানিস না। তোর মতো লোক আর যাই হোক, বন্ধুর নামে কলঙ্ক। তুইও বাকিদের মতো স্বার্থপরই। এবার সুমন রেগে যায়। তাকে আজ পর্যন্ত অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কেউ কোনোদিন স্বার্থপর বলেনি। সে এবার গর্জে ওঠে,
স্বার্থপর সত্যি। তোর মুখে এই শব্দ শোভা পায় না। আমি জানি যে আমি কি। আর যেখানে প্রশ্ন তোর ওই গল্পের, তোর স্বপ্ন কি তুই নিজে তৈরি করিস যে নিজের বলে বলছিস? হ্যাঁ, তোর লেখাটা খুবই বাজে ছিল। আমি চাইনি যে এই বাজে লেখা পোস্ট করে আমি চ্যানেলের বদনাম করব, তাই আমি কারেকশন করে দিয়েছি। আর আমার কারেকশন করতে প্রায় 2 ঘন্টা লেগেছিল। 2 ঘন্টা, বুঝলি? আমারও সময়ের না একটা দাম আছে, তাই আমি ওখানে নিজের নামটা দিয়েছি। আমি জানি যে এই গল্প 1 লক্ষ বা তার অনেক বেশি লোক শুনবে, তাই একটু হলেও নিজের প্রফেশনাল লাইফে সবাইকে স্বার্থপর হতেই হয়। তুই বোকা আছিস যে নিজে আপলোড না করে আমায় দিয়েছিলিস, তাই আজ তোর এমন দশা। বিশ্বাস করেছিলাম তোকে, এক বন্ধু বলে বিশ্বাস করেছিলাম। হতে পারে যে আমার বিশ্বাসটা একতরফা ছিল, কিন্তু তোর মতো ছদ্মবেশী শত্রুরা কোনোদিনই কারোর বন্ধু হবার যোগ্য হয় না। তোরা সমাজের নামে কলঙ্ক। শেষের কথাগুলো শুনে সুমনের তীব্র রাগ হয়। সে কিছু বুঝতে না পেরে টেবিলের উপর রাখা ল্যাম্পটা তুলে নিয়ে সজোরে অভিকের মাথায় আঘাত করে। আহ আহ অভিক মাটিতে ছিটকে পড়ে। তবে রে নেমো খারাম, লজ্জা করে না তোর? একটা 2 দিনকার গল্পের জন্য তুই আমায় অপমান করলি? ছি, তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, কি ভাবিস? আমি যা করেছি বেশ করেছি, যে যা পারবি করে নে, কর। আহ আহ যদি ভগবান থাকে তো এর বিচার হবে। আমি তোকে ছাড়বো না। একদিন তুই খুব পস্তাবি, দেখবি। তুই আজকে আমার সঙ্গে যেটা করলি, এর জন্য তুই একদিন খুব পস্তাবি। হ্যাঁ, যা যা যা, তোর মতো কত এলো গেল। হ্যাঁ। অভিক আর কিছু কথা না বলে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। আর তার কিছুদিন পরেই খবর আসে যে অভিক নাকি আত্মহত্যা করেছে। কথাটা শুনে সুমনের একটু খারাপ লাগে, কিন্তু সে এটা নিয়ে আর বেশি ভাবেনি। কারণ সে জানতো যে যত সে ভাববে তত তার মনে নিজের প্রতি আক্রোশ জন্মাবে। তাই সে আস্তে আস্তে এই ঘটনা ভুলে যায়। কিন্তু আদেও সেটা আত্মহত্যা ছিল না। সেদিন আমার ছেলে যখন বাড়ি ফেরে, তখন আমি মা চামুন্ডার পূজা করছিলাম। তার গোঙানির শব্দ শুনে আমি পুজো তাড়াতাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে দেখি আমার ভোলা ভালা ছেলেটা যন্ত্রণায় কাতরাচ্ছে। তার কপাল বেয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। সে আমার কাছে আস্তে আস্তে হঠাৎ মাটিতে পড়ে যায়। আমি ছুটতে গিয়ে তাকে কোলে তুলি। দেখি তার গা জ্বরে পুড়ে যাচ্ছে, তার রক্তক্ষরণ কিছুতেই বন্ধ হচ্ছে না। সে বলে, বাবা বাবা বাবা, এই দুনিয়া বড়ই খারাপ। আমি এমন দুনিয়াতে কখনোই বাঁচতে চাই না। বিশ্বাস করো, যেখানে যেখানে এক বন্ধু স্বার্থের জন্য অপর বন্ধুকে ধোঁকা দেয়, যেখানে বন্ধুত্বের কোনো মানে নেই, শুধু শুধু এই স্বার্থটুকুই আসল। আমি কোনোদিন এরকম দুনিয়ায় বাঁচতে চাই না, কোনোদিন নয়। ভগবানকে বলো আমায় অন্য কোনো জগতে পাঠাতে। বাবা, তুই এসব কি বলছিস? কি বলছিস? এমন বলিস না। ভগবান কোনোদিনও কারোর খারাপ চায় না। তুই আবার আগের মতো ভালো হবি। কি হয়েছে আমায় বল, আমি সব ঠিক করে দেবো। এরপর সে আমায় সব কথা বলে। শুনে আমারও প্রচন্ড রাগ হয়, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে আমার ছেলের প্রাণ বেশি দামি ছিল। আমি ডাক্তারকে ফোন করি। ডাক্তার 15 মিনিটের মধ্যে আসেন, কিন্তু ততক্ষণে আমার ছেলে ইহজগৎ ত্যাগ করেছে। আমি আজীবন ভগবানের পূজা করে গেছি, কিন্তু তিনি যখন আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিলেন, তখন থেকে আমি শয়তানের উপাসক হই। আমি অভিকের মৃতদেহটাকে এই কুয়োর মধ্যে ফেলে দিই আর সবাইকে বলি যে সে আত্মহত্যা করেছে, কিন্তু আসলে তাকে মারা হয়েছিল। তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে হত্যা করেছ। আমি অভিকের ঘর থেকে ওই লেখাটা পাই। তারপর আমি তোমার সাথে সেই সব করি যা এই গল্পে ছিল। কিন্তু যখন তুমি ওই লকেটটা পেলে, তখন একটু হলেও আমি ভয় পাই যে না, এবার বোধ হয় তোমার ভগবান তোমায় বাঁচিয়ে নেবে।
তাই আমি আবার চুপকে বসি। আমায় শয়তান বলেন যে তোমায় কিছুভাবে এই দুনিয়াতে নিয়ে আসতে, আর তারপর তোমার যা বিচার তা আমার ছেলেই করবে। সুমন বাক্যহারা, তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। সে বুঝতে পারছে যে তার সামান্য রাগ কত বড় ঝড় ডেকে এনেছে। সে চাইলেও এখন এখান থেকে পালাতে পারবে না। সে অভিককে খুব ভালোবাসতো, কিন্তু শেষ অবধি যে তাকেই সে ছি। সুমন মাথা তুলে অভিকের দিকে তাকায়। আস্তে আস্তে সে সুমনের দিকে এগিয়ে আসছে। তুমি যা করেছো হয়তো না বুঝেই করেছো, কিন্তু যে সম্মানের জন্য করেছো তা কোনোদিনই তোমার প্রাপ্য নয়। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু, আর সেই লোভের বশবর্তী হয়ে তুমি একজনকার জীবন নিয়েছো। তোমার শাস্তি হবে। পাপ তার বাপকেও ছাড়ে না। আস্তে আস্তে অভিক এগিয়ে আসতে থাকে সুমনের দিকে। সুমনের কাছে আসতেই সুমনের পায়ে থাকা আগাছা সরে যায়। সে অভিকের মুখের দিকে চেয়ে থাকে। তার ভুলের জন্য অনুতপ্ত সে। অভিক হাঁ করে। সুমনের নজর পড়ল তার ধারালো বাঘের মতো দাঁতের দিকে। এরপর আস্তে আস্তে সে সুমনের সারা দেহ খেয়ে ফেলে। তারপর আবার সে কুয়োর মধ্যে চলে যায়। ইতিমধ্যে ঝড় থেমেছে। এক ফাঁকা জঙ্গল, তার মধ্যে অভিকের বাবা বসে কুয়োতে হাত দিয়ে সে কাঁদতে থাকে। আজ শেষ অবধি তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এত কিছুর পরও তার ছেলেকে তিনি ফিরে পাননি। তিনি উঠে দাঁড়িয়ে কুয়োর মধ্যে তাকান। সেখানে জল ছাড়া আর কিছুই নেই। চাঁদের রং আবার আগের মতো সাদা। সবকিছু আবার আগের মতোই স্বাভাবিক। আকাশের দিকে তাকিয়ে অভিকের বাবা ভাবেন, আজও আকাশে তেমন তারা নেই। এই কলিযুগে নিঃস্বার্থ হয়ে চলা মানুষের সত্যিই বড় অভাব। আজ আপনারা এতক্ষণ শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন দেবদত্ত রায়ের কলমে অতীতের হাতছানি। আমাদের আজকের প্রশ্নটি হল, অভিকের মৃত্যুর সময় তার বাবা কোন ঠাকুরের পুজো করছিলেন? সঠিক উত্তরটি পাঠিয়ে দিন আমাদের মেল আইডিতে। মেল আইডিটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইল। আজ কতকির ভূমিকায় সৌম্য দাস, সুমনের চরিত্রে দিব্যেন্দু গোস্বামী, সুমনের মায়ের চরিত্রে দুর্বা গোস্বামী, তান্ত্রিক ও পিশাচের চরিত্রে বৈশম্পায়ন, অরুণের চরিত্রে কৌশিক দাস, অভিকের চরিত্রে দেবদত্ত রায়, দিয়াসী ও ত্রিকালের চরিত্রে বাপি মণ্ডল, ফাদারের চরিত্রে অভিক সাহা এবং গল্পের সূত্রধর পার্থপ্রতিম দাস। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের। আর খুব ভালো লেগে থাকলে ভিডিওটির পাশে থাকা বেল বাটনটি অন করে অল করে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।